ডিটেনশন ক্যাম্প শব্দটা শুনলেই শিরদাঁড়ায় ঠান্ডা স্রোত নামে। আজও নারকীয় পরিবেশ, চরম অত্যাচার আর অভিশপ্ত ইতিহাস নিয়ে এ দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অতীতের বেশ কিছু ডিটেনশন ক্যাম্প। আলিপুরদুয়ারের বক্সাদুর্গ তেমনই একটি জায়গা। আন্দামানের সেলুলার জেলের মতো না হোক, কুখ্যাতিতে বক্সাও পিছিয়ে নেই। সমুদ্রপৃষ্ঠ থেকে 2700 ফুট উঁচুতে অবস্থিত বক্সা ফোর্টের ইতিহাস আজও স্মরণীয়। আজ আমি পায়ে হেঁটে সেই বক্সা ফোর্টে। বক্সা ফোর্টের ভেতরে শুনেছি নেতাজিকে এনে রাখা হয়েছিল, এরকম আমি দাঁড়িয়ে রয়েছি বক্সা ফোর্ট যেখান থেকে যায় সেই এন্ট্রি পয়েন্টের কাছে। তা এখানে ফার্স্টে রেজিস্ট্রি করতে হবে, নামটা দিয়ে আধার কার্ড লাগবে, যে কোনো একজনকার আধার কার্ড লাগবে, 3 জন হোক 4 জন হোক, যখন মানে যে কজনই যান একটা আধার কার্ড লাগবে। আর গাইড নেবে, এখানে 2টো পয়েন্ট আছে, একটা হচ্ছে 0 পয়েন্ট অবধি আর একটা হচ্ছে বক্সা ফোর্ট অবধি। 0 পয়েন্ট অবধি যদি যান তাহলে হচ্ছে 200 টাকা, বক্সা ফোর্ট গেলে আরও 200 টাকা, মানে টোটাল লাগবে সেক্ষেত্রে 400 টাকা। আর গাড়ি লাগবে আপ অ্যান্ড ডাউন মানে 0 পয়েন্ট অবধি গাড়ি যাবে এবং আপনাকে এখানে অবধি নিয়ে আসবে, সেটা হচ্ছে 500 টাকা। আর এই জাতীয় মারুতি ভ্যান যেগুলো রয়েছে, এই মারুতি ভ্যানগুলো যায়, একটা মারুতি ভ্যানে 3 জন 6 জন গাইডকে নিয়ে ম্যাক্সিমাম এরকমই বসা যায়। এই অ্যারেঞ্জমেন্ট আপ টু ডেট অবধি দিলাম। এবার বক্সা ফোর্ট জার্নি হবে। আজকে আমি যাচ্ছি বক্সা দুর্গ। তবে এর আগের 2টো পর্বে আপনারা দেখেছেন কিভাবে আমি কলকাতা স্টেশন থেকে পৌঁছেছিলাম নিউ কোচবিহার জংশনে। সেখান থেকে দক্ষিণ মেন্দাবাড়ি হয়ে ভারতের প্রতিবেশী দেশ ভুটানের শহর ফুনসিলিং। সেখানে সাইট সিন করে ফেরার পথে দেখা হয়েছিল বিশাল এক হাতির দলের সাথে। তারপরের দিন সকালে ব্রেকফাস্ট সেরে গাড়ি নিয়ে সোজা চলে এসেছিলাম সিকিয়াঝোড়া। সেখান থেকে বক্সা রিজার্ভ ফরেস্টের ভেতর দিয়ে জয়ন্তী নদীর পাড় ঘুরে আমরা এখন বক্সা দুর্গের পথে। বক্সা ফোর্টে যাবার এন্ট্রি পয়েন্ট থেকে রেজিস্ট্রেশন করে উঠে পড়লাম গাড়িতে। আগেই বলেছি গাড়ি এখানে যাবে 0 পয়েন্ট অবধি। আমার পেছনে বসে রয়েছেন আমাদের গাইড আলবার্ট প্রধান। এইখানে গাড়ি চলে মোটামুটি 19-20টার মতন গাড়ি চলে এরকম মারুতি ভ্যান, এবং সরকার রেজিস্ট্রিকৃত বা বন দপ্তর দ্বারা স্বীকৃত এরকম গাইড আছে প্রায় 19 জন। প্রায় 2.5 কিলোমিটার নিয়ে এসে গাড়ি আমাদের ছেড়ে দিল 0 পয়েন্টে। চলে এসেছি 0 পয়েন্টে, কিন্তু বেসিক্যালি কিছু দেখাবার কিছু নেই বা দেখার কিছু নেই, একটা জাস্ট অ্যাম্বিয়েন্স ফিল করার মতন। তবে এইখান থেকে কিন্তু অনেকগুলো জায়গায় যাওয়া যায়। যেমন আমি যাচ্ছি বক্সা ফোর্ট, এটা হচ্ছে 2 কিলোমিটার। এছাড়াও লেপচাখা, এটা হচ্ছে 5 কিলোমিটার। সেক্ষেত্রে লেপচাখাতে কিন্তু হোমস্টে আছে এবং ওখানে গিয়ে থাকাও যায়। আর লাল বাংলা, তাসিগাঁও, এই এতখানি পর্যন্ত কিন্তু আপনি যাওয়া আসা করতে পারবেন। তবে রোভার্স পয়েন্টে যেতে গেলে কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন লাগবে, সেটা এখান থেকে কিন্তু 9 কিলোমিটার। আর এই রাস্তা ধরে গেলে কিন্তু ভুটান বর্ডার অবধি পৌঁছে যাওয়া যায়। এবং ওই যে আমরা যে যাচ্ছি বক্সা ফোর্ট, এই বক্সা ফোর্ট নিয়েও কিন্তু ভুটান রাজার সাথে কোচবিহার রাজার একটা ক্লাসের হিস্ট্রি আছে। চলুন যেতে যেতে সেই সব আলোচনা করা যাবে। ওই দিকটা দেখতে লাগছে মেঘ করেছে, মোটেই মেঘ করেনি, ওটা কুয়াশা নামছে। পেছনে পাহাড় আছে তো সেই জন্য একটা কালচে ভাব চলে এসছে। এটা হলো ভিউ পয়েন্টটা, ঠিক আছে? এই বক্সা পাহাড়, হ্যাঁ, এই জঙ্গলটা হলো বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট। আচ্ছা, পুরা জঙ্গলটা এখান থেকে আসাম বর্ডার টাচ করা আছে, ভুটান বর্ডার টাচ করা আছে। আচ্ছা, এখান থেকে 3টা নদী দেখতে পারবেন এখান থেকে। এখান তো কুয়াশার জন্য মানে এটা কি নদী? এটা হলো প্রথমে বক্সা নদী। আচ্ছা, তো এখানকার বাসিন্দারা যে জলটা ইউজ করে, ওই দূরে একটা নদী দেখা যাচ্ছে, এই যে এভাবে ঘুরে যাচ্ছে, এটা হলো জয়ন্তী বালা নদী, ওই দূরে দেখা যাচ্ছে। হ্যাঁ, যে জয়ন্তী, হ্যাঁ জয়ন্তী যখন যাবেন মাঝখানে এটা নদী পাবেন, ওটাকে বলে বালা নদীটা। জয়ন্তী নদী হলে এই সাইডে পাবেন। আচ্ছা, এই যে এখান থেকে দেখা যায় বক্সা দুর্গটা। আচ্ছা, ওই যে লাল টিনা দেখা যাচ্ছে, ওটা হলো বক্সা ফোর্ট। হ্যাঁ, এই যে এটা হলো সদর বাজার। আচ্ছা, এইভাবে আমরা ঘুরে যাইতে হয়। মোটামুটি 1 ঘন্টা সময় লাগবে এখান থেকে। আমাদের সঙ্গে রয়েছেন অ্যালবার্ট প্রধান, ইনি এখানকার গাইড হিসাবে কাজ করেন। এখানে কতদিন ধরে আপনি এটা কাজটা করছেন? মোটামুটি আমরা এখানে 10-15 বছর এর আগে। আর এই জায়গা সম্পর্কে ওনার যে অভিজ্ঞতা সেটা তো যেতে যেতে আপনাদের শোনাবো। ঠিক, এই যে এখানে বক্সা পাহাড়ের মধ্যে কমলা লেবুর গাছটা
গাছ আছে, ছোট ছোট কমলা লেবু আছে, এখানে আছে না? এই যে উপরে উপরে মাথায়। ও আচ্ছা, ছোট বড়টা সব তুলে খাই নিল, ছোটগুলো আছে ছাড়ি দিল এই জন্য। আচ্ছা এই জায়গাটা তো পুরোটাই তো বক্সা রিজার্ভ ফরেস্টের মধ্যেই পড়ে। পুরো বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট। তা এখানে কোনো বন্যজন্তু যাওয়া আসার পথে দেখা যেতে পারে কি? না, মাঝে মাঝে কোনো সময় ওই লেপার্ড চলে আসে? চলে আসে রাস্তাটা ক্রস করে, আচ্ছা, ওই সময় দেখা যায়। অ্যাভেলেবল তো পাবে না, হ্যাঁ এখন রাস্তায় যত লোকজন আসতে সে হাল্লা চিল্লা, হ্যাঁ। এই জন্য একটু দূরে থাকে ওরা। এটা কি বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য নাকি না চা বাগান? চায় এমনি এটা ওই মেনটা হলো মালগুলা, যে সামান জলের আনার বোতল, জন্য পানি, তো? নিচ থেকে সামান তোলা যাওয়ার জন্য। একটা ইন্টারন্যাশনাল ব্যাগ এখানকার, আচ্ছা, এটা বাঁশের, তারপরে বেডে। এই বক্সা দুর্গের সঙ্গে কিন্তু অনেক ইতিহাস জড়িত। এটা কিন্তু অনেক প্রাচীন দুর্গ। এই জায়গাটা ভুটান, কোচবিহার রাজা এদের সঙ্গে একটা মারামারির ইতিহাস। তাছাড়া ব্রিটিশ সময় এই দুর্গটা কিন্তু যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদেরকে এখানে এনে রাখা হতো, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, ভারত স্বাধীন হয়ে যাবার পর বাংলাদেশি এবং তিব্বতী যারা শরণার্থী ছিল তাদেরকেও এখানে এনে রাখা হয়। সঙ্গে থাকুন। সারাদিন খাটাখাটুনির পর ফাঁকা পেটে পাহাড়ি রাস্তায় 2 কিলোমিটার। এই রাস্তায় আমাদের কষ্ট লাঘব করে দিচ্ছিলেন নিপাট ভদ্রলোক অ্যালবার্ট প্রধান। ওনার সঙ্গে গল্প করতে করতে এগিয়ে যাচ্ছিলাম। এতে এলাকাটা সম্পর্কে জানাও যাচ্ছিল, আর পাহাড়ে ওঠার কষ্টটাও মালুম হচ্ছিল না। প্রায় 1 কিলোমিটার হেঁটে আসার পর সর্দার বাজার, এখান থেকে শুরু হয়ে গেল। হ্যাঁ, শুরু হয়ে গেল। হ্যাঁ, প্রথমে এলো একটা দোকান আছে, দোকানের পিছন সাইডে হোমস্টে আছে। আচ্ছা, মোটামুটি হালকা করে কমলা লেবু পাওয়া যাচ্ছে। খেতি হয়? হ্যাঁ, কমলা লেবুর খেতি হয়? হ্যাঁ, কমলা লেবু, তারপরে কোয়াশ, আদা, লঙ্কা, বড় এলাচ, এইসবটা এই বক্সা পাহাড়ের মধ্যে খেতি কিষানটা করে। আচ্ছা, গ্রামের একদম ওপরে যে লেপচা খাতে কি ইলেকট্রিসিটি আছে? হ্যাঁ, সব জায়গায় এখানে পুরা অ্যাভেলেবেল আছে ইলেকট্রিসিটি। আচ্ছা, কাশিগাঁও সেন্ট বিচ আছে। লেপচা খাতে এখন কতগুলো তা হোমস্টে আছে? এখন 22টা হোমস্টে আছে স্যার। কিন্তু বড্ড তো ক্লামজি হয়ে গেছে ব্যাপারটা আগে থেকে এখন গ্যাঞ্জামটা বেশি হয়ে গেল। হ্যাঁ, লোকজন বেশি যাচ্ছে, এই জন্য জন জায়গায় লোক থাকে তাহলে বেশি। তাসিগাঁও এখন ভালো বলছেন? হ্যাঁ, কাশিগাঁও একদম শান্তি জায়গা। বক্সা থেকে মোটামুটি ওইখানে 2টা না 3টা হোমস্টে আছে। বক্সা ফোর্টের ভেতরে শুনেছি নেতাজিকে এনে রাখা হয়েছে, এরকম কি কোনো এর কি কোনো সত্যি সত্য? এখানে তো সত্যি বললে তো জানা যায় না, কিন্তু কোনো প্রুফ নাই। আচ্ছা। এখানে আনা হয়েছিল বলে কোনো প্রুফ নাই। আচ্ছা, এখানে বক্সা ফোর্টের একটা মিউজিয়াম আছে। হ্যাঁ। মিউজিয়াম ভিতরে তাও অনেক কিছু লেখা আছে, কিন্তু বক্সা ফোর্টের সুভাষ চন্দ্র বোসকে আনা হয়েছে। এইখানে একটা জিনিস দেখছি, রোভার্স ইন ব্লু হোমস্টে। এই যে এটাও একটা দিয়ে রাখলাম আপনাদের নাম্বার, ডেসক্রিপশন বক্সে আর দিচ্ছি না। সর্দার বাজারে চলে এসেছি, প্রায় 1 কিলোমিটারের মতন ওপরে হেঁটে। এখানে একটা বট গাছের, 2টো বট গাছওয়ালা জায়গা রয়েছে, বেশ ঠান্ডা। যদিও আজকে মেঘ একদম করে রয়েছে, রোদ ফোদ কিছুই নেই। চা খাবো, সকাল থেকে বেসিক্যালি কিছু খাওয়া হয়নি, ব্রেকফাস্ট নেওয়ার পর বেসিক্যালি কিছু খাইনি। একটু চা আর পার্লেজি বিস্কিট, কুত্তাও খাচ্ছে, আমরাও খাচ্ছি। এটা বক্সা ফোর্ট থেকে জমিন তলায় থেকে বাহার হচ্ছে এই জল। আচ্ছা আচ্ছা, আপনারা দিনে এরকম কটা এরকম ট্রিপ আমরা পান? দিনে, এখন তো সিজন অফ স্যার, হ্যাঁ, আমরা যখন সিজন হয় মোটামুটি দিনে 3বারটা অবধি করি। 3টা কি এই 0 পয়েন্ট অব্দি নাকি? না না, বক্সা ফোর্ট। আচ্ছা, 0 পয়েন্ট অব্দি আসলে আপনাদের কোনো অসুবিধা নেই? না স্যার, কিন্তু ওই বক্সা ফোর্ট যেতে গেলে হাঁটতে হয় একটু বেশি? হাঁটতে হয়, মোটামুটি 1.5 কিলোমিটার রাস্তা। আচ্ছা, মোটামুটি 1 ঘন্টা লাগে হাঁটার সময়। আচ্ছা, নামার সময়টা আধা ঘন্টা, হুম, ঘোরাঘুরি নিয়ে আধা ঘন্টা, ওই নিয়ে আমরা 2 ঘন্টা বলি। বক্সা পাহাড়ের মধ্যে সবচেয়ে মোটা বাঁশ হচ্ছে এইটা, দেখুন। বাম্বু বিরিয়ানি করার জন্য এই বাঁশটা ব্যবহার করা হয়। তারপরে এই নিচন থেকে যে বাচ্চা তৈরি হয়, হ্যাঁ, ওই দিয়ে আমরা সবজি খাই। ও এর নিচ থেকে যে এটা বেরোয়, নতুন বাঁশটা বার হয়, তো সেটা সবজি আপনারা খান? আচ্ছা, taste হয়, টেস্টফুল হয়।
ঠান্ডার হাতে নিয়ে আসবে এরকম মনে হয় আমার। হ্যাঁ শর্টকাট আছে, এখান থেকে উঠতে পারলে। হ্যাঁ এই সাইডে একদম বর্ষাকালে জলটা হয়। এখন এখান থেকে শুধু ঝর্ণা জলটা বার হচ্ছে হালকা করে, জমিন তলায় থেকে বার হচ্ছে এই জলটা। আচ্ছা, এই নদীকে বলে আমরা ধোবির নদী, ধোবি খোলা। ধোবি খোলা, হ্যাঁ ধোবি খোলা মানে হলো কাছাকাছি করার যে জন্য। ইংরেজ আচ্ছা। তখন ছিল জেলাররা, এখানে বলে কি এখানে জেল থেকে আসে এখানে কাপড়গুলো ধুলাই করতে, এই জন্য এটাকে ধোবি খোলা বলে। আবার একটা বট গাছ পাহাড়ের মাঝে, আবার সেই ছোট দোকান, চা ফুচকা, এই সরি চা বিস্কিট, অনেক কিছু পাওয়া যায়, মোমো, কিংফিশার, কত কিছু রয়েছে। এই পাহাড়ি পথে জার্নিতে অনেক ধরনের ফুল দেখতে পাবেন, তবে ফুল গাছে হাত দেওয়া কিন্তু বারণ। যেমন আমার পেছনে রয়েছে গোলাপি জবা, কিছুটা আগে দেখলাম সাদা জবা, বেগনভলিয়া, টেকোমা, মানে লাল নীল হলুদ সবুজে একদম ছয় লাভ, তবে হাত দেওয়া কিন্তু যাবে না। বক্সা রিজার্ভ ফরেস্টের অন্তর্গত হলো এই বক্সা দুর্গ। তবে বক্সা দুর্গ যখন তৈরি হয়েছিল তখন বক্সা রিজার্ভ ফরেস্টের কোনো অস্তিত্ব ছিল না। বন জঙ্গলের মধ্যে এই দুর্গ যে কবে তৈরি হয়েছিল সেই সম্পর্কে কোনো ধারণাই পাওয়া যায় না। তবে কেউ কেউ বিশ্বাস করেন তিব্বতের রাজা সংস্থান গাম্পো বক্সা দুর্গ তৈরি করেছিলেন 7th সেঞ্চুরিতে। ঢুকে পড়লাম বক্সা ফোর্টে। বেশ কিছু বাচ্চার চেঁচামেচি শুনতে পাচ্ছিলাম। ক্যামেরাটা নিয়ে দাঁড়াতেই সেটা দ্বিগুণ হয়ে গেল। क्या है ये, क्या है? উৎসাহের চোটে পপাত ধরণীতলে। এই ফ্যামিলিটার মতন অনেক ফ্যামিলি এই বক্সা দুর্গ সংলগ্ন গ্রামটিতে থাকে। ডান দিকে কিছু দোকানঘর আর বাঁদিকে গাছকে ফেলে রেখে সামনে একটা বিশাল মাঠ। সেই মাঠের ওপারে বক্সা দুর্গ। আগে এখানে খেলার মাঠ ছিল না, হ্যাঁ, পরে এটা খেলা মাঠ হলো। আগে কি ছিল? এটা পুকুর ছিল। ও পুকুর ছিল। পুকুরটাকে যখন ইংরেজ সরকার আসছে তারপরে এখানে মাটি পাথর দিয়ে এটাকে বন্ধ করে দিল। ও এখন ফুটবল খেলা হয়, ফুটবল ক্রিকেট এই লোকাল ছেলেরা ইয়া খেলে এখানে খেলা এখানকারই হয়। ওদেরই যদি টুর্নামেন্টটা করে তারপরে বাইরে থেকে লোকজন আসে, আলিপুর কুচবিহারের ছেলেগুলো। আচ্ছা, এখানে টুর্নামেন্ট খেলতে আসে সেখান থেকে ছেলেরা? হ্যাঁ, ওইখান বক্সা ফোর্টে খেলা আছে। বাহ, এখানে আসলে কি হয়, ঘোরাঘুরি হয়, একটা টুর্নামেন্টে হয়ে যায়, খেলাধুলো হলো। আগে কোনখান দিয়ে ঢুকতো বক্সা ফোর্টে? নিচন থেকে রাস্তা ছিল, এই রাস্তা। আচ্ছা, পরে এই রাস্তাটা করা হয়েছে। আচ্ছা, প্রথমে 93 আগে এই রাস্তা ডাইরেক্ট আমরা যেখান থেকে গাড়ি চাপলাম সেখান থেকে রাস্তা ছিল, মানে সেই রাস্তা ধরে নতুন রাস্তা ছিল। আচ্ছা, নতুন পরে পুরানা রাস্তাটা। এই যে রাস্তা ধরে এলাম এই রাস্তা তখন ছিল না? না, তখন এটা 94 এর পরে এই রাস্তাটা করা হয়েছে। আচ্ছা, এটা তাও লকডাউন আগে আগে এই গাড়ি আসার রাস্তাটা হলো, আচ্ছা। নাহলে তো এখন এই রাস্তা এখন এইটা ধরে উপরে উঠতে হবে, তাই তো? এখন এইভাবে উঠতে হয়। চলুন যাওয়া যাক। সালটা 1931। সেই সময় এইখানে দেখুন, এখানে লেখা রয়েছে 1931 সালে এই বক্সা বন্দি শিবিরে রবীন্দ্র জয়ন্তী পালন করা হয় এবং রবীন্দ্রনাথকে একটা চিঠি লেখা হয়। আর সেই চিঠির প্রত্যুত্তরে রবীন্দ্রনাথ ঠাকুর যে দিয়েছেন সেটা এই পাথরের স্তম্ভটাতে লেখা রয়েছে। অবশ্য অনেক কিছুই মুছে গেছে, তাও লেখাটা পড়ে সেটাই মনে হলো আমার। আচ্ছা, এই যে সামনে, আচ্ছা, বক্সা ফোর্টের এরিয়া কতখানি? এই যে এতটুকুই। তারপরে এই যে সামনে এরিয়াটা, হ্যাঁ, এরিয়াটা বলে বক্সা ফোর্টে। আর এখানকার লোক বলে কি এটা গ্রাউন্ড
বললে জানা যায় কি বক্সা ফোর্ট গ্রান্ড। এখানকার লোকজন কোথায় পড়াশোনা করে বাচ্চারা? এখানে পড়াশোনা করলে এখানে প্রাইমারি স্কুল আছে, ওই যে সামনে লম্বা ঘর, এখানে প্রাইমারি স্কুল আছে, এখানে পড়ে এখানকার লোকরা। যদি এখান থেকে আগে পড়তে যায় তাহলে আলিপুর হস্টেলে গিয়ে থাকতে হয় অনেকজন। তারপরে এখানে মিউজিয়াম আছে, এসএসবি ক্যাম্প আছে উপরে। ও, এর ওপরে এসএসবি ক্যাম্প আছে। আচ্ছা, বলে চলুন একটু পর ওপরে উঠে যাক। রোবার্স পয়েন্ট আছে এই যে সামনে, স্যার রোবার্স পয়েন্টের পাহাড়টা হলো এই মাথা। এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে পুরনো বক্সা ফোর্ট, এইরকম দেখতে ছিল, তবে এখন রেনোভেশন করে এরকম করে দেওয়া হয়েছে এবং এর মাথায় একটা চালও দিয়ে দেওয়া হয়েছে। কি ঘর? চিমলি ঘর ওই মাথাতে। আচ্ছা, ছাদের উপরে আরো একটা আছে, চিমলি ঘর বলে ওটা। এই বক্সা ফোর্ট কটা অবধি খোলা থাকে? ওটা 24 ঘন্টা খোলা, যে কেউ যখন তখন আসতে পারে। এখানে কোনো দেখভাল করার লোক নেই। আচ্ছা, এভাবে করে রাখা আছে। এগুলো সব সেল না? হ্যাঁ, এখানে বন্দীদের রাখা হতো। মতনই করে রাখা হয়েছে। রাত্রিবেলা কি অ্যাকচুয়ালি বক্সা ফোর্ট জেলটা না, অ্যাকচুয়ালি এটা ফোর্ট। ফোর্ট, কিন্তু ফোর্ট হলে কি হবে, পরবর্তীকালে ব্রিটিশদের সময় এই জায়গাটা জেল হিসাবে কাজ করেছিল এবং সেটারই পরিচয় বহন করছে আজকে এটা। মানে সেই সেলুলার জেলের মতন ছোট 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 খুবড়ি, তবে এর খুবড়িগুলো অনেক বড়, অনেকখানি বড়। আমার পেছনে রয়েছে বক্সা ফোর্ট। এই বক্সা ফোর্ট কিন্তু আগে যখন ভুটান রাজাদের সময় এই ফোর্ট কিন্তু মানে পাথর আর মাটি দিয়ে তৈরি করা হয়েছিল। পরবর্তীকালে ব্রিটিশরা যখন এটা দখল করে নেয় তখন কাঠ, পাথর, পুরনো বাঁশ দিয়ে জায়গাটাকে আবার সংস্কার করা হয় এবং ব্রিটিশরা দখল করার পর স্বাধীনতা সংগ্রামীদের এই জায়গাটাকে মানে ইউজ করে এই খুবড়িগুলো আপনাদের দেখালাম, ছোট 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 জায়গা, অবশ্য যথেষ্ট বড় জায়গা, এইখানে রাখা হতো। আর এর পেছন দিকটা এটা ছিল নর্মাল বন্দীদের জন্য, আর এর পেছন দিকটা এই পাঁচিলের ভেতরে রয়েছে ভিআইপিদের থাকার জন্য, মানে ভিআইপি যারা বন্দী ছিলেন তাদেরকে আরও একটা গণ্ডির মধ্যে রেখে এর ভেতরে রাখা হতো। দেখাবো সেই জায়গাটা, আসুন। কোনখান দিয়ে উঠবো? বসন্তকালের ঝরে পড়া পাতা পায়ের বুটের তলায় মারিয়ে এগিয়ে চলছিলাম, আর মনে পড়ে যাচ্ছিল স্বাধীনতা সংগ্রামীদের ওপর ইংরেজদের নৃশংস অত্যাচারের কথা। এই জায়গায় যত এগোচ্ছি ততই মনে হচ্ছে কোনো ভুতুড়ে সিনেমা দেখছি। অ্যাম্বিয়েন্সটাই তৈরি হয়েছিল সেই রকম। চারপাশে লোকজন বলতে তো কেউই নেই, তাই দুর্গটা আরও ফিল করছিলাম, আর জায়গাটাও জীবন্ত হয়ে উঠছিল। পিছিয়ে যাচ্ছিলাম আজ থেকে প্রায় 100, 150, 200 বছর আগের সময়গুলোতে। ব্রিটিশদের সময় যারা রাজবন্দী ছিলেন তাদেরকে এই যে পাঁচিল ঘেরা এই রকম জায়গাগুলোতে রাখা হতো। তাদের মধ্যে একটা ঘর ফাঁকা পেয়ে আমি এখানে ঢুকে পড়েছি। প্রাচীনকালে ভুটানের ভেতর দিয়ে ভারত আর তিব্বতের মধ্যে যে রেশম বাণিজ্য চলত, ভুটানের রাজারা সেই বিখ্যাত সিল্ক রুট পাহারা দেওয়ার জন্য এই দুর্গটি ব্যবহার করতেন। আমার সামনে যেটা রয়েছে এটা কিন্তু বক্সা ফোর্ট। বক্সা ফোর্টের ভাঙাচোরা অংশটা কিছুটা রেস্টোর করা হয়েছে, কিছুটা ভেঙে চুরে রয়েছে। তা এই ফোর্টটা কিন্তু মানে পজিশনগতভাবে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। মানে আজ থেকে কয়েকশো বছর আগে ভুটান রাজারা যখন এটাকে দখল করে নেয় তখন এই জায়গাটা থেকে এই ডুয়ার্স অঞ্চল ইত্যাদি ইত্যাদি এই জায়গাগুলো কিন্তু খুব ভালোভাবে কভার করা হতো। তা আবার পরবর্তীকালে কোচবিহারের রাজারা এটাকে নিয়ে নেয় এবং সেটাকে বজায় রাখার জন্য ব্রিটিশদের হাতে স্থানান্তরিত করে। বিভিন্ন রকম ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে। তবে আমি এখন যে এই যে জায়গাটায় রয়েছি এই জায়গাটা কিন্তু কোনো বন্দীদের রাখা হতো না সেই সময়। এই জায়গাটা ছিল হসপিটাল, মানে এইখানে
রুগীদের রাখা হতো। অবশ্য জানি না এই প্রত্যন্ত অঞ্চলে কেই বা রুগী হতো, কীরকমভাবেই বা তাদের শুশ্রূষা হতো, কিন্তু আজও সেটা পড়ে রয়েছে সেই হসপিটালের ভাঙাচোরা অংশ। 17শো শতাব্দীর দ্বিতীয় ভাগে ইংরেজদের সাথে ভুটানিদের যুদ্ধ লাগে। প্রথম ডুয়ার্স যুদ্ধে ইংরেজরা হেরে যায়। তারপর 1865 সালে দ্বিতীয় ডুয়ার্স যুদ্ধে ব্রিটিশ সৈন্যরা ভুটানি রাজাকে হারিয়ে কোচবিহারের রাজাদের আমন্ত্রণে দখল করে নিয়েছিল এই বক্সা দুর্গ। সিনচুলা চুক্তি মারফত 1865 সালের 11ই নভেম্বর এই দুর্গ আনুষ্ঠানিকভাবে ব্রিটিশদের অধীনে এসেছিল। হেলিপ্যাড নামার জায়গা, লেপার্ড হেলিপ্যাড। দখল করার কিছুদিনের মধ্যেই ব্রিটিশরা দুর্গটিকে একটি উচ্চ নিরাপত্তা কারাগারে রূপান্তরিত করে। স্বাধীনতা সংগ্রামীদের সেই সময় এখানে আটকে রাখা হতো। মৌলিক সুযোগ সুবিধা ছাড়াই ছোট ছোট কক্ষ, রক্ষীদের নিষ্ঠুরতা, দুর্গের চারপাশে ঘন জঙ্গল, চিতাবাঘের মতন বন্য মাংসাশী প্রাণীদের অবাধ বিচরণ এবং সর্বোপরি এর ভৌগোলিক অবস্থান দুর্গকাম কারাগারটিকে পৃথিবীর এক প্রকৃত নরকে পরিণত করেছিল। ভারতের স্বাধীনতার পর দুর্গটি পরিত্যক্ত হয়ে পড়ে। তিব্বত থেকে লামাদের এখানে নিয়ে আসা হয়েছিল নাকি? এখানে কিছু মাস পর্যন্ত হ্যাঁ, তিবেত লামাদের থেকে, ভুটান চায়না থেকে ওদেরকে আনা হয়েছিল কিছুদিন বলে ম্যাক্সিমাম 6 মাস পর্যন্ত এখানে বন্দি করা রাখা হয়েছিল। 1959 সালে যখন চীন তিব্বত আক্রমণ করে তখন অনেক তিব্বতীরা ভারতবর্ষে চলে আসেন এবং ভারতবর্ষে আসার পর তাদেরকে এই জায়গায় রাখা হয় শরণার্থী শিবিরে। এখানে টানা 10 বছর কাটানোর পর ওই তিব্বতী বৌদ্ধদের পাকাপাকিভাবে 1959 সালে ধর্মশালায় পুনর্বাসন দেওয়া হয়। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ওয়াচ টাওয়ারে। এখান থেকে জেলে কে ঢুকছে বেরোচ্ছে বা কোনো বন্দি পালিয়ে যাচ্ছে কিনা, সত্যি কথা বলতে কি ওয়াচ টাওয়ার, সেই ওয়াচ টাওয়ারেই থেকেই এই জেলের পুরো জায়গাটা খুব ভালোভাবে দেখা যায় এবং আমিও আপনাদের দেখানোর চেষ্টা করছি। এইখান দিয়ে একটা রাস্তা চলে গেছে জঙ্গলের ভেতর দিয়ে, এই রকমভাবে একদম ওই পাহাড়ের ওই দিকটা, ওইখানটা রয়েছে লেপচা খাঁ। চাইলে আপনারাও যেতে পারেন। সন্ধ্যা নেমে আসছিল পাহাড়ের বুকে। বক্সা দুর্গ ছেড়ে আমি এখন দুর্গের পাশে এই গ্রামটাকে ঘুরে দেখব বলে বেরোলাম। দেখলাম থাকার জন্য রয়েছে এখানে বেশ কিছু হোমস্টে। তাদের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিলাম। ঠিক যেখানে বক্সা ফোর্ট তার ঠিক সামনেই এই 20-30 মিটার এগোলেই দেখতে পাবেন বক্সা দুয়ার ব্রাঞ্চ পোস্ট অফিস। যদিও সেরকম কাজকর্ম এখানে কিছু হয় না, স্টাফ একজন আছে। এটা কিন্তু বহু পুরনো পোস্ট অফিস। আচ্ছা, এখানকার লোকেদের যদি শরীর খারাপ হয় তাহলে তাদেরকে এখানে শুশ্রূষার কি ব্যবস্থা আছে? এই যে এখানে একটু ছোট হেলথ সেন্টার রয়েছে। আচ্ছা, এখানে সপ্তাহে একদিন ডক্টর আছে। সপ্তাহে একদিন? হ্যাঁ। আচ্ছা, যদি এখান থেকে এমার্জেন্সি পড়লে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য এই যে পালকি রেডি আছে। ও, পালকিও রয়েছে? হ্যাঁ, এখানে একটা ইউনিট আছে ছেলেদের। আচ্ছা, ওদেরকে ডাকলে ফাটফাট করে। বিশেষত যারা প্রেগনেন্ট মহিলা তাদের জন্যই কি এই পালকি নাকি? হ্যাঁ, ওদের জন্য, সবই জন্য। বয়স্ক লোকেদের জন্য আছে? আচ্ছা, পালকি করে কারা নিয়ে যায়? এখানকার লোকেরাই? এখানকার লোকাল ছেলেরা পালকি করে নিয়ে যায়। আচ্ছা, এর আগে আপনাদের দেখালাম পালকি করে রুগী নিয়ে যাওয়ার জায়গা, আর এই জায়গাটাতে রয়েছে স্কুল। এটা স্কুল না? স্কুলটা পেছনে আছে, মানে স্কুলের স্টাফ বা এখানে কজন টিচার থাকেন তো জানি না। আচ্ছা, যাই হোক, তাদের থাকার জন্য এই জায়গাটা। আচ্ছা, মিউজিয়ামটা এদিকে? আচ্ছা, চলুন। মিউজিয়ামে যাবার রাস্তাটা দেখেই মনে হলো কত অবহেলায় পড়ে রয়েছে, কত মণিমুক্ত। আমি এখন যাচ্ছি বক্সা ফোর্ট রিলেটেড মিউজিয়ামে। জানি না এই কাঠের এটা আমার ওয়েট নিতে পারবে কিনা। বেশ, আচ্ছা, বেশ শক্তপোক্তই আছে। তলা দিয়ে এটা কি ঝোড়া গেছে? এটা বক্সা ঝোড়াই বলে। আচ্ছা, এটা হচ্ছে বক্সা ফোর্ট মিউজিয়াম। এটা বর্তমানে পেছনে আছে, কিন্তু এই জায়গাটা কি? এই জায়গাটা হলো যে আগে
যে বন্দীদের জেলাররা ছিল, বড় বড় অফিসাররা এর ভিতরে থাকতো বলে। আচ্ছা তারপরে এটাকে পরে রেস্ট হাউস মতন করলো এটাকে। আচ্ছা এখানে একটা আছে, ওই উপরে একটা আছে, আচ্ছা ওই উপরে এসএসবি ক্যাম্পটা আছে, আচ্ছা। এর পিছনে এসএসবি। হায় রে আমার পোড়া কপাল, ভারতবর্ষের এক কুখ্যাত ডিটেনশন ক্যাম্পের মিউজিয়ামের অবস্থা দেখে আমার চোখ কপালে উঠে গেল। বক্সা দুর্গ বেশ কিছু সংস্কারের মাধ্যমে তার হৃত গৌরব ফিরে পেলেও মিউজিয়ামটা শুধু একটু রং করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয়েছে। ভেতরে না আছে কোনো আলোর ব্যবস্থা, না আছে পথ নির্দেশ। এইটা হচ্ছে বোধহয়, জানি না, আমার দেখা প্রথম মিউজিয়াম যে মিউজিয়ামে কোনো দ্বাররক্ষী নেই, কোনো মেনটেন করার লোক নেই বা কোনো কর্মচারী নেই। আমাদের প্রধানজি এই দরজা খুলে নিজেই ঢুকলেন এবং উনি কিন্তু আমাদের সমস্ত কিছুটা ভালোভাবে দেখিয়ে বুঝিয়ে দিলেন। বন্দীরা এইসব ছবি আছে, কোন সালে এই জেলটা বানানো হয়েছে, কত বছর পরে ইংরেজরা আসছে, এখানে পুরো ডিটেলটা পাবেন। আমরা হইতে পারে অনেকটা জিনিসটা আমরা বলতে পারি না, আর আমাদের থেকে তো অনেকটা। এই মিউজিয়ামের ভেতরে রয়েছে সেই সময় ব্যবহৃত বেশ কিছু জামাকাপড়, বক্সা দুর্গের ইতিহাস আর এখানকার বন্দীদের কথা। তবে নেতাজি সুভাষচন্দ্র বোসের কোনো ছবি এই মিউজিয়ামে দেখতে পেলাম না। বক্সা দুর্গ কিংবা লেপচাখা ইত্যাদি জায়গাগুলোতে গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে শাক সবজি মাছ মাংস সমস্ত কিছুই এই রকমভাবেই ওঠে। সুতরাং সেখানে খাবারের দাম যে বেশি হবে সেটাই স্বাভাবিক। বক্সা দুর্গ থেকে ফেরার পথের এই জায়গাটার কথা কিন্তু কোনোদিন ভুলব না। তার আগে জেনে নিই বক্সা দুর্গে আপনি কিভাবে আসতে পারবেন। বক্সা দুর্গের সবচেয়ে কাছের রেলওয়ে স্টেশন নিউ আলিপুরদুয়ার কিংবা হাসিমারা রেলওয়ে স্টেশন। জয়ন্তী থেকে 15 কিলোমিটার দূরে এই বক্সাতে আসার জন্য স্টেশন থেকে আপনি গাড়ি পেয়ে যাবেন। 1-1.5 ঘন্টার মতন সময় নেবে। তবে শিলিগুড়ি থেকে আসতে চাইলে সময় লাগবে প্রায় 4 ঘন্টা। এক্ষেত্রে গ্রুপের সদস্যরা প্রত্যেকে আধার কার্ড সঙ্গে রাখবেন। সারাদিন জয়ন্তী বক্সা দুর্গ ঘুরিয়ে আপনাকে ডেস্টিনেশনে নিয়ে আসার জন্য গাড়ি ভাড়া লাগবে প্রায় 4 থেকে 4,500 টাকার মতন। আমরা এখন রয়েছি দাঁড়াগাঁওতে। এইখান থেকে এই 300-400 মিটার ওপরে উঠলেই কিন্তু বক্সা ফোর্ট। তা এই জায়গাটায় একটা আলাদা ভাইবস আছে, সেই জিনিসটা আমি আপনাদের এখন একটুখানি দেখাচ্ছি। এই দেখুন এইখান দিয়ে যে জায়গাটা, এই জায়গাটা পুরোটা, এই যে নিচটা, এই নিচটা পুরোটা কিন্তু পাহাড়ের ওপরে ঝুলন্ত, সেই জিনিসটাই দেখাচ্ছি। হাওয়া দিচ্ছে সুন্দর শিরশির করে। আমরা প্রায় 2,500 ফুট ওপরে রয়েছি। বিউটিফুল অ্যাম্বিয়েন্স। আর এদের এখানকার ফুচকা আর মোমো অসাধারণ লাগে, অসাধারণ। লোকজনও খাচ্ছে, আমরাও খেলাম। আমার পাশে সুমিতদা, এদিকে লালটুদা। আমি ওদের স্যুপ খাচ্ছি, একটা স্যুপটা হচ্ছে আরো সুন্দর। স্যুপটা দারুণ খেতে, জানি না কি দিয়ে করেছে, অপূর্ব খেতে স্যুপটা। আমি স্যুপটা খাচ্ছি। কলকাতা কিন্তু এরকম মোমো আমি খুব কম দেখেছি, রিয়েলি। এত ট্রান্সপারেন্ট, এত পাতলা, কল্পনা করতে হবে। ভেজ মোমো যারা মনে চিকেন মোমো মনে হচ্ছে একদম অপূর্ব মোমো, সত্যি অপূর্ব মোমোটা। তুমি খেয়ে দেখো, তুমি এখনো খাওনি, অপূর্ব মোমোটা। সুরজিৎ দা যেটা বলেছে একদম ঠিক। কি মুখে পুরো সিল্কের মতো লাগছে মোমোটা। ভেজ মোমো কত করে? 50 টাকা এক প্লেট। যে দাম জিজ্ঞেস করে নি এখনো। এই হ্যালো हेलो, इसका प्लेट कितना करके है मोमो का? মোমো 30 रुपीज। চিন্তা করা যায় না, মুখে পুরো 7 পিস থাকে। এটাও ঠিক, ভেজ মোমো খাচ্ছি না চিকেন মোমো খাচ্ছি। আপনি আমরা যদি এদিকে আসেন, আমার কথাটার সঙ্গে পুরোপুরি একমত হবেন। 8 পিস 30 রুপিস। 8 পিস থাকছে, 4 টাকা নিচে পার পিস। আর এই ফুচকা, আলু একটু ঝাল অবশ্য, পেঁয়াজ দেওয়া। ও পাহাড়ি পথে নামতে নামতে হয়ে গেল 6টা 13। এবার জেডি হোমস্টেতে ফেরার পালা। ফিরতে হবে সেই জঙ্গলের ভেতর দিয়েই।
কেমন লাগলো ভিডিও সেটা জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না, আর ভালো লাগলে সাবস্ক্রাইব অল বাটনটা প্রেস করে দেবেন, যাতে ভিডিও আপলোড হলেই নোটিফিকেশান সরাসরি পৌঁছে যায় আপনার কাছে। আজ এ পর্যন্তই, পরের পর্বে আরও একটা চমক অপেক্ষা করছে আপনাদের জন্য, সঙ্গে থাকবেন কিন্তু। জানি না কিছু দেখা যাবে কি যাবে না, কিন্তু জঙ্গলের অ্যাম্বিয়েন্সটা যে পরিষ্কার বোঝা যাবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। চারদিকে হালকা একটা ঝিঝি পোকা ডাকছে, নিশ্ছিদ্র অন্ধকার।